দর্শক, সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান সবুজ। সামনে রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়ছে। আমরা আজ কথা বলবো ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি, উচ্চ মূল্যস্ফীতি এবং সেই মূল্যস্ফীতির ভেতরে চাহিদা যোগানের হেরফের নিয়ে অসাধু চক্রের কারসাজি। তার মধ্যেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের যে বিভিন্ন সংস্থার অভিযান তদারকি চলে সেই বিষয় নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন ক্যাবের সভাপতি, সাবেক শ্রম সচিব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক AHM শফিকুজ্জামান। আপনাকে সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং ক্যাবের পক্ষ থেকে আমাদের সময়ের যে দর্শকরা আছেন, সময় টিভির দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে জানতে চাচ্ছি, আপনি বিশেষ করে দীর্ঘদিন ধরে আসলে ভোক্তা সংশ্লিষ্ট কিংবা শ্রমিক সংশ্লিষ্ট যারা এক কিছুটা নিম্ন আয়ের মানুষ, তাদের সাথে কাজ করছেন। তাদের কতটুকু সচেতন করতে পেরেছেন বাজার পরিস্থিতি বোঝানোর জন্য, বাজারে তার কি কি অধিকার আছে সেগুলো প্রতিষ্ঠিত করার জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আমি যখন কাজ করেছি, এর আগে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেছি এবং আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নিম্ন আয়ের, শুধু তারাই নয়, আমাদের আসলে যারা আমরা সচেতন ব্যক্তি, আমরাও কতটুকু সচেতন এটাও কিন্তু আসলে প্রশ্ন রেখে যেতে পারি আমি। সেটি হলো যে আপনারা দেখেছেন যে আমরা অনেক সময় মনে করি সস্তার জিনিস কিন্তু অনেক ভালো। মানে সস্তার জিনিসের প্রতি আমাদের আকর্ষণ থাকে। কিন্তু এই সস্তার জিনিসটা যে একটা ফেক প্রোডাক্ট, সেটা কিন্তু আমরা সচেতন মানুষও কিন্তু ওটাকে আমরা ঠিক ওভাবে দেখি না। তাই সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের সচেতনতা এটি অনেক ব্যাপক বিষয়। সেখানে শুধু নিম্ন আয়ের মানুষ নয়, সেখানে মধ্যম আয় বা উচ্চবিত্তরাও আমাদের সচেতনতার দরকার আছে। বিশেষ করে আমাদের দেশে যে পণ্যগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি বা আমাদের কিচেনে আসে, সেগুলো যে সোর্স থেকে আসে, সেখানে অলমোস্ট আমি দেখেছি যে আমার অভিজ্ঞতা থেকে প্রতিটা পণ্যের মধ্যেই কিন্তু আপনার অনেক ফেক প্রোডাক্ট আছে, নকল প্রোডাক্ট আছে এবং সেটা আ আ যেটি আছে, যেটা ধরেন আমাদের কৃষি পণ্য যেটা উৎপাদন হয়, সেখানে আমাদের হেভি মেটাল থেকে ঢুকে, আমাদের যেহেতু পেস্টিসাইড ইউজ হয়, আমাদের মাটিটা নষ্ট হয়ে গেছে। সেখানে ক্রোমিয়ামের আধিক্য আছে, লেডের আধিক্য আছে, যেটা আমাদের শরীরের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচণ্ড ঝুঁকির বিষয়। তো সেই জায়গাটায় যেটা আছে যে ওভারঅল ভোক্তাদের সচেতন করার জন্যই কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে আইনটা ছিল ২০০৯ এ, তার ৩ টি বড় ম্যান্ডেটের মধ্যে একটি ছিল ভোক্তাকে সচেতন করা। সেটার জন্য আমি প্রায় ২.৫ বছর যে ডিজি হিসেবে কাজ করেছি এবং সেই জায়গাটায় আমরা যেটা করেছি যে আমরা তো ১৮ কোটি মানুষের কাছে ওয়ান টু ওয়ান যেতে পারবো না। সেখানে আমাদের বিশেষ করে আমি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে মিডিয়ার এক্ষেত্রে প্রচণ্ড সাপোর্ট ছিল। আমাদের প্রোগ্রামগুলোকে তারা ফলো আপ করতো, তাদের নিউজে আসতো। এর বাইরে যেটা ছিল, আমরা সোশ্যাল মিডিয়াকে খুব অ্যাক্টিভলি ইউজ করেছি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে কনটেন্টগুলো, আমাদের যে বাজার অভিযানগুলো, এটা প্রচার করা। অর্থাৎ মানুষ কতভাবে আপনার ফেক প্রোডাক্ট বিক্রি করতে পারে, কীভাবে নকল হচ্ছে, কীভাবে ভেজাল দিচ্ছে। এই জিনিসগুলো যখন আমাদের বিভিন্ন রকম নিউজ কনটেন্টের পাশাপাশি আমরা টিবিসি থেকে শুরু করে আমাদের একটা স্টুডিও ছিল। সেই স্টুডিও থেকে যে কনটেন্টগুলো আমরা YouTube বা Facebook এ আমরা দেখাতাম, তার মাধ্যমে কিন্তু মানুষ অনেক সচেতন হতো। তো এটা খুবই ইম্পোর্টেন্ট যে আমাদের মানুষকে সচেতন করার আপনার টুলসটা কি? সেই টুলসটা আপনার প্রপারলি আপনার ব্যবহার করতে হবে। আগে যেটা ছিল যে ধরেন আমরা লিফলেট করতাম, প্যামফ্লেট করতাম। কিন্তু এটা দিয়ে আমি কতজন মানুষকে রিচ করতে পারবো? তাই সেইভাবেই আমরা চেষ্টা করেছি। এখন যে বিষয়টি আছে যে সমস্যাগুলো এত ব্যাপক, সেখানে আমি মনে করি যে যতক্ষণে কনজিউমাররা তাদের নিজের বিষয়, তাদের জনস্বাস্থ্যের বিষয়, তাদের বাচ্চাদের বিষয়, আমরা যতক্ষণে আমরা সত্যিকার অর্থে সচেতন না হব, ততক্ষণে কিন্তু খুব বেশি কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে না বলে আমি মনে করি। আপনারা এই সচেতনতা তৈরির ক্ষেত্রে যে বাজারে অভিযানে যাওয়া হয়, কর্মকর্তারা যে অভিযানে যান, সেই অভিযানে গিয়ে জরিমানা আদায় বা আইনের ধারা মোতাবেক যে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে অনেক সময়ই জরিমানাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখানে আমি তো সরকারে ছিলাম, সম্প্রতি সরকার থেকে বাইরে এসেছি এবং কনজিউমারদের পক্ষে আমি এখন সাধারণ মানুষেরকে নিয়েই কাজ করছি। এখানে একটা জিনিস সরকারের আছে যে এইখানে আমি বলব যে একটা টার্গেট দেওয়া হয়। অর্থাৎ এই বছরে ভোক্তা অধিকার অধিদপ্তর কতটুকু সরকারকে আয় করে দিবে এবং এটা আমি প্রশ্ন তুলেছিলাম সেই সময়, যে এই টার্গেট দিয়ে তো আসলে এইভাবে করা ঠিক এই হবে না। সেবা প্রতিষ্ঠিত করা সম্ভব সেই না। ক্ষেত্রে যে জিনিসটা ছিল, সেটি হলো যে
আমরা যে টার্গেটটা দিত এটা আমরা ডিভিশন এবং জেলাগুলোতে ভাগ করে দিতাম। সেই জন্য তাদের মধ্যে একটা আপনার ছিল যে আমাকে তো এই মাসে বা এই বছরে ওই টার্গেট অনুযায়ী ফুলফিল করতে হবে। এটা যদি ফুলফিল না করা হয়, আপনারা জানেন যে এপিএ নামে একটা ছিল যে অ্যানুয়াল পারফরম্যান্স, যে আপনার এটা মূল্যায়ন হতো প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা অধিদপ্তরের। সেখানে ওই টার্গেট ফুলফিল না করতে গেলে কমে যেত, নাম্বার কমে যেত। এই কারণে এটা আসলে টার্গেট ওরিয়েন্টেড হওয়া উচিত না। তবে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মূলত ৩টি বিষয়ের মধ্যে যেটা বললাম, ভোক্তাদের সচেতন করা। দ্বিতীয় যেটা হলো বাজারে যে অনিয়মগুলো আছে, যে নকল ফেক প্রোডাক্ট বা ওজনে কম দিচ্ছে, ভেজাল জিনিস বিক্রি করছে, বা আপনার এক্সপায়ারি ডেট কাউন্টারফিট প্রোডাক্ট বিক্রি করছে, সেই কারণে এই অভিযানগুলো হয় এবং সেটা সারা বাংলাদেশব্যাপী হয়। যদিও এখানে ম্যানপাওয়ারের অনেক স্বল্পতা আছে, বিশেষ করে আমাদের জেলা পর্যায়ে মাত্র একজন ভোক্তার অফিসার আছে। সেটা একটা বড় জেলায় আপনার অনেকগুলো উপজেলা আছে, সেখানে অনেক বাজার আছে, সেখানে তো আসলে ওইভাবে কাভার করা যায় না। সেটা যেমন একটা কনস্ট্রেন্ট। এর বাইরে যেটা আছে যে আপনি অভিযান করবেন, হয়তো একটা বেলায় করলেন, কিন্তু পরে এটা কে সুপারভাইজ করবে? সেই জায়গাটা আমি মনে করেছিলাম যে আমরা যতক্ষণে আমাদের কমিউনিটি এনগেজ না করা যাবে, অর্থাৎ বিশেষ করে ব্যবসায়ী, প্রতিটা যে বাজারে কিন্তু একটা ব্যবসায়ী সমিতি আছে। আমরা তাদেরকে লায়াবেল করার চেষ্টা করলাম যে আপনারা আগে সচেতন হন এবং ওই বাজারটার যেগুলো নকল ফেক যেটা আছে সেটা আপনারা এটা ঠিক করেন। এবং এটা ঠিক না করা গেলে আপনি অভিযানে গিয়ে হয়তো আমি একটা জায়গায় ফাইন করলো, কিন্তু পাশের দোকানটায় কিন্তু কাভার করা যাচ্ছে না। এখন আপনার অনিয়ম বা এগুলো তো ছেয়ে গেছে সর্বত্র। সেই জায়গাটায় যেটা আছে যে এটা অনেকটাই বলতে পারেন যে একটা ডেমনস্ট্রেশনের জন্য এটা করা হতো। বাট ওই টার্গেট ওরিয়েন্টেড হওয়ার কারণে আমাদের এই ফাইনগুলো করতে হতো। এটা থেকে বেরিয়ে আসা উচিত বলে। এই টার্গেট ওরিয়েন্টেড হওয়া, আপনার কর্মকর্তার প্রমোশনের জন্য যে ইন্ডেক্স কাভার কাভার করা, এইটা তো বাজারে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। কারণ বাজার থেকে তো এই টাকাটা ওই দোকানদারের কাছ থেকে, যখন বিক্রেতার কাছ থেকে যখন এই টাকাটা আসে, তখন তো উনি এটা কাভার করার চেষ্টা করবেন অন্যভাবে। এম আ যেটা হলো যে আ এটা হলো আপনার একটা অধিদপ্তরের ওভারঅল পারফরম্যান্স এর ব্যাপার থাকে এবং ওইটার রিফ্লেক্ট করে কিন্তু একটা মন্ত্রণালয়। মন্ত্রণালয়গুলোর মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা ছিল। এই কারণে ওটা করা হতো। কিন্তু প্রমোশনের ক্ষেত্রে আসলে ওইভাবে, আর অ্যাকচুয়ালি ভোক্তা অধিদপ্তরে যারা কাজ করে, এরা সত্যিকার অর্থে খুবই ডিমোরালাইজড, কারণ তাদের প্রমোশন স্কোপটা খুবই কম। এবং যারা ১ম ব্যাচে এডি হিসেবে জয়েন করেছে, তাদের অর্ধেক অংশ কিন্তু মানে চাকরি তারা ৩০ বছর ৩২ বছর করার পরে ওই পোস্টেই কাজ করতে হবে। তো সেই জায়গায় আমি একটা চেষ্টা করেছিলাম যে তাদের অর্গানাইজেশনগুলো বাড়ানো, অর্থাৎ আমাদের উপর দিকে যে ডাইরেক্টর পোস্টগুলো আরও ক্রিয়েট করা, ডেপুটি ডাইরেক্টর পোস্টগুলো আরও ক্রিয়েট করা, এবং আমরা যদি উপজেলা পর্যন্ত যদি অফিস করতে পারতাম তাহলে তাদের প্রমোশনের স্কোপ থাকতো। তো এমনিই আসলে অনেকটাই তারা প্রমোশনের স্কোপ নাই দেখে ডিমোরালাইজ। আর এইখানে এই পারফরম্যান্সের সাথে একদম পুরোপুরি যে তাদের প্রমোশন সরাসরি জড়িত, এরকম আসলে বিষয়টা ওরকম নয়। তবে যে জরিমানা করা হয় এটা অবশ্যই আইনের মধ্যে করা হয়। এটা এমন নয় যে কাউকে মানে খুব সামান্য মানে অপরাধের জন্য খুব বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে। আইনের ভেতর থেকে এটা করা হয়। এটা কিন্তু কিন্তু তেমন ওই নয় ওই আরকি। ওই রিফ্লেকশনটা আমরা যদি এখন দেখি, আপনি এখন ক্যাবে আছেন। আপনি যখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, তখন সরকারের সাথে আপনাকে কাজ করতে হয়েছে। আপনি বলছেন টার্গেট ওরিয়েন্টেড হওয়াটা ঠিক না। এখন আপনার অবস্থান থেকে এই যে এখানে জরিমানা হবে, অবশ্যই জরিমানা হবে, শাস্তির তো, জরিমানা তো একটি শাস্তি। তো কিন্তু টার্গেট ঠিক করে দেয়া, এইটা যে এখান থেকে বের হয়ে আসার জন্য আপনি এখন ক্যাব থেকে আসলে কিভাবে কাজ করবেন? ১ম হলো যে ক্যাবের যে অ্যাক্টিভিটিস এটা সম্পর্কেও কিন্তু ক্যাবের যারা আছে তারা নিজেরাও আমার মনে হয় না যে খুব বেশি ক্লিয়ার তাদের আইডিয়া। ক্যাবের ধারণা বা আপনাদের সাধারণ মানুষ বা ইভেন আপনাদের সাংবাদিক যারা কাজ করছেন, ক্যাবের কাজই মনে হচ্ছে যে আমরা ওই বাজারে ভোক্তা অধিকারের যে অভিযান তার সাথে যাবে বা ওই বাজার মনিটরিং করবে। কিন্তু ক্যাবের বিষয়টাও ডিফারেন্ট কিন্তু। এটা হলো একটা অংশ হতে পারে। এখন ধরেন ক্যাবের এটা তো একটা ভলান্টারি অর্গানাইজেশন এবং বেসরকারিভাবে আমরা কাজ করছি এবং এখানে কিন্তু ওইভাবে কোনো ফান্ডিংও নেই। সেক্ষেত্রে ক্যাবে যারা কাজ করে, বিশেষ করে আমাদের বিভাগ, জেলা এবং উপজেলা, আমাদের ১৪৩টা কমিটি আছে। আমাদের জেলায় ৬৪ জেলায় কমিটি আছে, বিভাগে কমিটিগুলো আছে। এখানে যে সাধারণত রিটায়ার্ড লোকজন, সেখানে আমাদের সাংবাদিকরা আছে, উকিল সাহেবরা আছেন, আমাদের টিচাররা যারা রিটায়ার করেছেন, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আপনার এই ক্যাবে এখানে ভলান্টারি কাজ করতে আসে। সেইখানে যে জিনিসটা হলো যে আ এই যে আমাদের টার্গেট ওরিয়েন্টেড যে কাজগুলো চলছে, তা সেখান থেকে আমি মনে করি যে যতক্ষণে আমরা ভোক্তাদের ট্রুলি সেন্সে আমরা যতক্ষণে তাদেরকে
আহ, সচেতন না করতে পারবো। এর পাশাপাশি আরেকটা জায়গা আছে, যারা ব্যবসার সাথে জড়িত যে বিজনেস কমিউনিটি আছে, সেই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি অ্যাজ এ ছোটো ছোটো দোকানদার, বা তারা হয়তো আপনার ছোটো যেগুলো আমাদের খুচরা বাজারে যেগুলো, যে দোকানদাররা আপনার এখানে পণ্য বিক্রি করে, আমরা যাদের কাছ থেকে কিনি, সেটা হয়তো সে অতি লাভের জন্য সে এই ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত। হয়তো ওজনে কম দিচ্ছে কেউ কেউ, অথবা কেউ ফেক প্রোডাক্ট বিক্রি করছে, জেনে শুনে বিক্রি করছে। কিন্তু আমি যদি ওই ব্যবসায়ী কমিউনিটি, ওখানে তো নেতারা আছেন, এবং সেখানে কিন্তু অনেকগুলো ঢাকা শহরে বড় বড় যেগুলো মার্কেট আছে, সেখানে ইলেকশনে কিন্তু তারা অনেক বিনিয়োগও করে। এক একটা আমি শুনেছি যে এক একটা ইলেকশনে তারা 1 কোটি টাকা পর্যন্ত খরচ করে। এই বাজার কমিটি, বাজার কমিটি, এই যে শান্তিনগর বাজার কমিটি, নিউ মার্কেট বাজার কমিটি, মৌলভীবাজার, এরকম বড় তারা বাজার। কিন্তু এখানে বিশাল আপনার অর্থ খরচ করছে। তাহলে এটা দিয়ে কি দাঁড়াচ্ছে? মনে হচ্ছে যে না, এই অর্থটা তারা বিনিয়োগ করছে। তা সেখানে আমি বলবো যে ওই ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি তার ওই বাজারটাকে যদি কন্ট্রোল না করতে পারে, তাদেরকে যদি আমরা অনবোর্ড না করতে পারি, এটা আসলে সরকারের এই এত সীমিত জনবল দিয়ে এটা আসলে মনিটর করে খুব বেশি লাভ হয় না। তো সেই জায়গাটায় যেটা আছে যে হ্যাঁ, আমাদের বিভিন্ন ইনফরমেশন আছে, আপনারা ইনফরমেশন দেন, অথবা যারা অভিযোগ করে সেখান থেকে কিন্তু মাঝে মাঝে আপনার এই অভিযানগুলো করতে হয়। এবং এটা যদি না করা হয়, তাহলে মানে আপনারাই প্রস্তাব তুলবেন যে আসলে সরকারের কোনো কার্যক্রম দৃষ্টিগোচর হচ্ছে না। এই কারণে যেটা আছে, শুধু টার্গেট না, সেখানে আমাদের যে সার্ভিলেন্স করাটা বা এই সার্ফেসে থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সেইখানে আমি মনে করি, যেমন ভোক্তাদের সচেতনতার পাশাপাশি আমরা যদি ব্যবসায়ী কমিউনিটিকে যদি এখানে পুরোপুরি এনগেজ না করতে পারি, তাহলে কিন্তু এই বিষয়টাকে নিয়ে কাজ করাটা কিন্তু খুবই একটা কঠিন কাজ বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আপনাদের সম্পৃক্ততা অবশ্যই বাড়ুক সাধারণ মানুষের সাথে, এটা প্রত্যাশা আছে। আমরা আরেকটি বিষয়ে রমজান কেন্দ্রিক যদি একটু কথা বলি, আমরা এলসি খোলার পরিমাণটা অনেক বেড়ে গেছে, প্রায় 300% পরিমাণ খুলে গেছে, বেড়ে গেছে। কিন্তু আমরা যেটা দেখি, মাঝে মাঝেই যেটা দেখি, আমরা খুব অবাক হই, চাহিদা যোগান তত্ত্বের পাশ কাটিয়ে আসলে বাজারটা কোনো না কোনোভাবে পারফর্ম করছে, বাজারটা কাজ করছে, ফাংশন করছে, যেখানে যৌক্তিক দাম নিয়ে প্রশ্ন ওঠে। এইখানে আসলে কারসাজি কিংবা ব্যত্যয়টা, আপনার যে অভিজ্ঞতা, দীর্ঘদিন কাজ করেছেন, একদম সরাসরি সরকারের হয়ে কাজ করেছেন, এই অভিজ্ঞতাতে আসলে ব্যত্যয়টা কোনখানে? এখানে একটা জিনিস হলো যে আমাদের অর্থনীতির যে মানে সিম্পল ফর্মুলা, যে আমাদের চাহিদা যোগানের সমন্বয় না থাকলে বাজার অস্থির হয়। অর্থাৎ আমার চাহিদার তুলনায় যোগান কমে গেলে বাজার অস্থির হয়। কিন্তু বাংলাদেশে আসলে অনেক সময় এই ফর্মুলাও কাজ করে না। আমাদের ২ ধরনের পণ্য আছে। একটা হলো আমাদের আমদানি নির্ভর পণ্য, আর কিছু আছে আমার দেশে যেগুলো উৎপাদন হয়। এখন ধরেন দেশে যেটা উৎপাদন হয়, সেটি তো আমাদের একটা হলো যে উৎপাদন খরচ, যেটা কৃষকরা উৎপাদন করে আমাদের, যেগুলো আমাদের কৃষি পণ্য, সেখানে এই খরচগুলো কিন্তু উৎপাদন খরচ কমানো খুবই যৌক্তিকভাবে সম্ভব। আমরা কৃষি ঋণ দিচ্ছি ৩৭,০০০ কোটি টাকা এই বছর। এটার আপনারা এটা একটু খোঁজ নেন যে এই ৩৭,০০০ কোটি টাকার কত পার্সেন্ট টাকা সত্যিকারের প্রান্তিক কৃষকরা পেয়েছে। এখানেও কিন্তু আপনার একটা জায়গা আছে যেখানে আপনার এটি নিয়ন্ত্রণ করা হয়, এবং আমার কৃষকদের কিন্তু অতিরিক্ত রেটে কিন্তু আপনার এই কৃষি ঋণটা দেওয়া হয়। তাহলে কি হচ্ছে যে আমি যদি কৃষি ঋণটা প্রপারলি কৃষকরা পেত, তাহলে আমাদের উৎপাদন খরচটা কমতো। প্রতি বস্তা সারে কিন্তু আপনার সরকারের যেটা বেঁধে দেওয়া দাম, তার থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এর মানে কি? সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। পার কেজি সারে ৭০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এখন ধরেন আপনার যদি এমন হয় যে তাকে সারটা কিনতে হচ্ছে ৩০০ টাকা বেশি দামে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু তাকে আপনার উৎপাদন কস্টটা কিন্তু তার বেড়ে যাচ্ছে। একইভাবে আমাদের কিন্তু বীজের সমস্যা আছে, আমাদের পেস্টিসাইডের সমস্যা আছে, যেটাকে আমরা বালাইনাশক বলি। তো এই জায়গাগুলো কিন্তু সরকারিভাবে কিন্তু অ্যাড্রেস করা যায়। দ্বিতীয় যে জায়গাটা আছে, যে আমি যদি উৎপাদন কস্টটা কমাতে পারতাম, তাহলে কিন্তু আমি বাজারে এটি কম দামে আপনার এই পণ্যগুলো আমরা পেতাম। আর হলো আমাদের বিপণন ব্যবস্থা খুবই ত্রুটিযুক্ত। অর্থাৎ কৃষকরা উৎপাদন করছে, আর আমি ভোক্তা পর্যায়ে যেটা আমার কিচেনে যাচ্ছে, এই জায়গায় কিন্তু ৫-৬ হাত বদল হয়ে আমার কাছে আসছে, এবং প্রতিটা হাত বদলের ক্ষেত্রে কিন্তু এটি আপনার পৌনঃপুনিকভাবে এটির দামটা বেড়ে যাচ্ছে, এবং আমাদের পরিবহন কস্ট বা এটা আসলে যৌক্তিক পর্যায়ের থেকে অনেক বেশি। এটি হলো আমার দেশীয় পণ্য। আর যেটি আমাদের আমদানি নির্ভর পণ্য, সেখানে আপনারা দেখেন আমাদের অনেকগুলো আমদানি নির্ভর পণ্য, সেটি কিন্তু আমাদের বিশেষ করে কিছু কর্পোরেট গ্রুপ আছে যারা রিফাইনারি, বড় বড় রিফাইনারি তারাই করে। এবং সেই জায়গাটায় যেটা হয়েছে যে এটি যেহেতু আপনার আমাদের বিদেশ থেকে আনতে হয়, সেখানে ডলারের প্রাইস, আমাদের ফ্রেট চার্জ, আমাদের এলসি খোলা, এই অনেকগুলো বিষয়ের সাথে জড়িত।
এখন সেখানে যেটা হয়েছে কি যে বিগত ২-৩ বছর আগের কথা আমি বলছি, তখন কিন্তু আমাদের ডলারের সংকট ছিল, রিজার্ভের উপরে একটা চরম প্রেশার ছিল। তখন কিন্তু এই এসেনশিয়াল কমোডিটি যেটা আমদানি করার দরকার, সেটা কিন্তু প্রপার টাইমে তারা এলসি খুলতে পারেনি এবং 100% মার্জিন দিয়েও কিন্তু তারা করতে পারেনি। তো এখন একটু স্বস্তির খবর যেটা আমরা দেখেছি যে আপনাদের নিউজেও প্রচার হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যেটা দেখলাম, সেখানে আমাদের রমজানে যেহেতু অনেকগুলো এই ধরনের পণ্য আমাদের বিশেষ করে ছোলা, খেজুর, আমাদের তেল, চিনি, মসুরির ডাল এগুলোর যেহেতু চাহিদা অনেক বেড়ে যায়, সেখানে রমজানের এটি যেহেতু অনেক দূর থেকে আনতে হয়, সেই কারণে আমাদের রমজানের ২ থেকে ৩ মাস আগে থেকে কিন্তু এটা এলসি খুলে প্রকিউর করতে হয়। সেই ক্ষেত্রে যেটা একটা ভালো দিক যে এবারে কিন্তু ভালো এলসির পরিমাণটাও অনেক বেশি হচ্ছে এবং এই পণ্যগুলো আমি আশা করছি যে রমজানের আগেই আসবে। তবে এখানে একটা কথা আছে, সেটি হলো যে এই পণ্যগুলো আসলেই হবে না। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে অনেক সময় রমজানকে উপলক্ষ করে অনেক ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসার একটা মনোবৃত্তি থাকে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যেমন আমাদের ব্যবসায়ীদের সচেতন হতে হবে, একইভাবে ভোক্তাদের সচেতন হতে হবে যে পণ্য অ্যাভেলেবল। কিন্তু আমরা রমজানের ২ দিন আগে যদি সবাই গিয়ে অনেক মাসে বেশি পণ্য পরিমাণ কিনি, না কিনে। তাহলে কিন্তু বাজারে পণ্যের ঘাটতি হলে তখন এই ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগটা নেবে। অতএব আমরা এখন ভোক্তার সিন্ডিকেট করা দরকার। এটা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য। অর্থাৎ ভোক্তারা যদি ৩ দিনের বা ৭ দিনের পণ্যটা অল্প, অল্প করে কেনে, তাহলে কিন্তু বাজারটা স্থিতিশীল থাকে। এর বাইরে বাজারে সরবরাহটাও থাকবে। সরবরাহটা আপনার স্থিতিশীল থাকে এবং বাজারটাও তখন কিন্তু এভাবে কেউ দামটা বাড়িয়ে দিতে পারে না। এর বাইরে আরেকটা বিষয় খুবই ইম্পোর্টেন্ট, সেটি হলো সার্ভিলেন্স। অর্থাৎ এই যে আমাদের ডিপার্টমেন্টগুলো আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, যারা এই বাজার মনিটরিং করে এবং স্থানীয় প্রশাসন, উপজেলায় ইউনো সাহেব আছেন, ডিসি মহোদয়রা আছেন, তাদের কিন্তু যে জায়গাটায় ফোকাস করা দরকার সেটি হলো যে এই পণ্যগুলোর আসলে ওই জেলার চাহিদা অনুযায়ী সেটা অ্যাভেলেবেল আছে কিনা বা কেউ এটা মজুত করে আপনার বাজারটাকে অস্থির করছে কিনা, সেই জায়গাটায় কিন্তু আমাদের সবাই মিলেই কাজ করতে হবে। এর বাইরে আরেকটা ইস্যু আমি বলতেই চাই, সেটি হলো যে আপনারা জানেন ফেব্রুয়ারিতে নির্বাচন আছে এবং নির্বাচনের পরে আমাদের রমজান শুরু হচ্ছে এবং তখন কিন্তু একটি নতুন সরকার আসবে। সেই একটা নতুন সরকারের জন্য কিন্তু আমি মনে করি যে এই রমজানের দ্রব্যমূল্য একটি বড় চ্যালেঞ্জ। এখন এই একটা সরকার যিনি নতুন কাজ শুরু করবেন ৫ শুরু বছরের করার জন্য, সাথে, সাথে সাথে, সাথে এই চ্যালেঞ্জটা কতটুকু উনি অ্যাড্রেস করতে পারেন এবং এই দ্রব্যমূল্যটা কিন্তু একটা সরকারকে অজনপ্রিয় করার জন্য একটু যথেষ্ট। অতএব এই জায়গায় বোধহয় আমাদের সবার একটু নজর দেওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর বিশেষ রাজনৈতিক নজর। দলগুলো সহ আমাদের কিন্তু যারা আমলাতন্ত্রের যারা আছে, সেটা সার্ভিলেন্স বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা, যাতে বাজারটাকে এই সুযোগে একটি নতুন সরকারের যেন চ্যালেঞ্জ আকারে না দেওয়া হয়। যেটা বলছিলেন যে উৎপাদন পর্যায়ে আসলে আমাদের সার্ভেলেন্স, আমাদের নজরদারি বা তদারকি কিভাবে কৃষকের কাছে আসলে উপকরণগুলো যাচ্ছে, কিভাবে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আমরা সেই জায়গাটা থেকে সত্যিকার অর্থেই তদারকি কম দেখি। আপনি বললেন ঋণ দেওয়ার যে বিষয় আছে, বেশ পর্যাপ্ত ঋণ, কিন্তু কৃষককে অতিরিক্ত সুদ দিয়ে এই ঋণটা নিতে হচ্ছে। এই জায়গাতে আসলে ভোক্তা অধিকারের কিংবা ক্যাবের বা কি ভূমিকা আছে আর যারা আছেন? প্রথম হলো যে অ্যাজ এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে সরকারি দপ্তর, তার এখানে ডাইরেক্ট ওইভাবে ভূমিকা নেই। এটা মূলত কৃষি মন্ত্রণালয়ের কাজ। তবে এখানে ক্যাবের ভূমিকা আছে। আমি অলরেডি এটা নিয়ে কাজ শুরু করেছি। আমি কিছুদিন আগে ময়মনসিংহ গিয়েছিলাম। সেখানে আমাদের কৃষি ব্যাংকের ওখানে যিনি ডিজিএম, ওখানে বোধহয় ৪ টা জেলার দায়িত্বে আছে। আমি শুনলাম যে ওখানে ময়মনসিংহে আপনার ১৬০০ কোটি টাকা কৃষি ঋণ আসছে এবং তিনি আমাকে জানালেন ওই মিটিংয়ে যে এটি নাকি ডিস্ট্রিবিউট হয়েছে। কাগজে কলমে ডিস্ট্রিবিউট, কিন্তু আসলে কয়জন প্রান্তিক কৃষক পেয়েছে, এই কারণে ওখানে কৃষি অফিসার সাহেবও ছিলেন। আমি ডিসি সাহেবকে অনুরোধ করেছিলাম যে একটা ইউনিয়নকে সেখানে কতজন কৃষক আছে এবং কয়জন ঋণটা পেয়েছে সেই তথ্যগুলো একটু আমাদের দরকার। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যারা মিডিয়া হাউস আছে এবং আপনারা সাংবাদিকরা আছেন, এই ধরনের অনুসন্ধানী রিপোর্টটা করা দরকার। অর্থাৎ একটা উপজেলায় বা একটা জেলায় অথবা একটা ইউনিয়নে কতজন কৃষক আছে, কত টাকা ডিস্ট্রিবিউট হয়েছে এবং কতটুকু তারা পেয়েছে। কারণ আপনারা জানেন কৃষি ঋণটা খুবই মার্জিনাল ইন্টারেস্টে দেওয়া হয়, মাত্র 4% ইন্টারেস্টে। কিন্তু এই টাকাটা কী করে কৃষকদের নামে কিন্তু নেওয়া হয়, তাদের কাগজ নেওয়া হয়, তাদের জমির দলিল নেওয়া হয়। কৃষকরা তো আসলে ওই অ্যাক্সেসটা নেই। ওখানে এক ধরনের মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে এবং তারা কি করে কৃষকদের নামে এই কৃষি ঋণ নেওয়া, ওই কৃষকদেরকেই আপনার উচ্চ মূল্যে, উচ্চ সুদে কিন্তু এটা দিচ্ছে এবং এটা অনেকটাই আপনার দাদনের মতো এবং এটাকে বলবো আমি বন্ডেড লেবারের মতো। এখন কৃষক যখন তার প্রাপ্য জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাকে হাই ইন্টারেস্ট রেটে যখন আরেকজনের কাছ থেকে আপনার এই ঋণটা নিতে হচ্ছে,
তখন কিন্তু এই ঋণ পরিশোধের জন্য তাকে কিন্তু এই ফসলটা তাকে অ্যাডভান্স বিক্রি করে দেওয়া হচ্ছে, যেটা আলুর ক্ষেত্রে হয়েছে এবং আপনারা জানেন ইলিশ মাছের ক্ষেত্রে যেটা হয়েছে। তা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা হলো যে কৃষি উৎপাদনের জন্য একমাত্র অনুষঙ্গ কিন্তু এখন আমাদের ফার্টিলাইজার, এবং এটা কিন্তু পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। ডিলার এবং ডিস্ট্রিবিউটর যারা আছে তারা শুধু ফার্টিলাইজার বিক্রি করে সরকারের কাছ থেকে সে একটা কমিশন পাওয়ার কথা, কিন্তু আপনি দেখেন একটা ডিলারশিপ নেওয়ার জন্য কত চেষ্টা তদবির কত কী, তাহলে এখানে একটা হিডেন বিষয় আছে। এবং আপনারা একটু খোঁজ নেন যে প্রতিটা জায়গায় আপনার এই ডিলাররা সার বিক্রি করছে সরকার নির্ধারিত দামের থেকে প্রতি বস্তায় 200 থেকে 250-300 টাকা বেশি দামে। তাহলে আমার কি উৎপাদন কস্টটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে মূলত কাজ করার দায়িত্ব আমি বলব আমাদের, এটা প্রথম দায়িত্ব হলো কৃষি মন্ত্রণালয়, তাদের এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে, তাদের একদম ইউনিয়ন শুধু না ওয়ার্ড পর্যায়ে লোকজন আছে, এটা খুব বেশি সার্ভেলেন্সে আনা দরকার। আর ক্যাবের পক্ষ থেকে আমরা এইগুলো তথ্য নিচ্ছি, তথ্য নিয়ে আমি তখন এই ভয়েস রেজ করবো এই যে কৃষি মন্ত্রণালয় এবং আমরা যেটা অর্থ মন্ত্রণালয় যেখান থেকে ডিস্ট্রিবিউট হয় ব্যাংক থেকে শুরু করে, যে এই জায়গাগুলোতে আমাদের একটা গভর্নেন্স আনা দরকার। অর্থাৎ 37,000 কোটি টাকা এটা যদি প্রান্তিক কৃষকরা যদি পেত, আমি মনে করি যে দ্রব্যমূল্য আমরা আজকে যে বাজার থেকে যে সবজিটা কিনছি অন্তত 10 টাকা কম হতো, কারণ তখন উৎপাদন কষ্টটা কমে যেত। তো এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি। তাই আমি বিশ্বাস করি যে ক্যাবের পক্ষ থেকে আমি আপনাদের নিয়ে এই ভয়েসটা রেজ করবো যে কৃষি ঋণ যেটা সরকার বরাদ্দ করছে এটা যেন প্রান্তিক প্রকৃত কৃষকরাই পায়। এটা করা গেলে কিন্তু আপনার অনেক বড় একটা কাজ হবে। আরেকটি বিষয়, আপনারা বাজারের খুব মুখরোচক একটি শব্দ সিন্ডিকেট। আপনি সিন্ডিকেটটাকে কতটা কাছে থেকে দেখেছেন? সিন্ডিকেটের শক্তি আসলে কোথায়? আমরা বিভিন্ন সময় সরকারের মন্ত্রী পর্যায়ে প্রতিমন্ত্রী পর্যায়ে শুনেছি সিন্ডিকেট তারা ভাঙতে চান, কিন্তু সিন্ডিকেট আসলে কতটা ভাঙা গেছে? সিন্ডিকেট বায়বীয়, এটা তো দেখা যায় না। সিন্ডিকেট কখন হয়? আপনার 2-4 জন যখন করে, আপনার মনোপলি টাইপের বা এরকম কেউ যদি 2-4 জন যদি কোনো একটা টোটাল মার্কেটটা নিয়ন্ত্রণ করে তাহলে সেটা সিন্ডিকেট হতে পারে। এখন সিন্ডিকেট থিওরিটিক্যালি সম্ভব আমাদের রিফাইনারিগুলো, যেহেতু আপনারা জানেন যে আমাদের বিশেষ করে তেল এবং চিনি এবং আটা ময়দা অনেক ক্ষেত্রে সেটি একটা বড় কর্পোরেট গ্রুপগুলো এটা নিয়ন্ত্রণ করে এবং মোটামুটি ভাবে একটা বড় অংশ। বড় কর্পোরেট গ্রুপ মানে 80% তাদের নিয়ন্ত্রণে। ধরেন আমি 4-5টা কোম্পানি যারা আছে বড় বড়, যারা আমাদের বাজারে আমাদের যাদের পণ্যগুলো অ্যাভেলেবেল, তারা এটা মানে আপনার এটা তাদের মার্কেট শেয়ার। এখন তারা যদি এই 4-5 জন মিলে থিওরিটিক্যালি করা সম্ভব, কিন্তু এটার জন্য তো কম্পিটিশন কমিশন আছে। আরেকটি জিনিস আছে আপনার তেল এবং চিনির ক্ষেত্রে, কিন্তু এটি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায়, এবং আমাদের একটা 11 সনে একটি আইন হয়েছিল ডিস্ট্রিবিউশনের আইন, সেই আইনের আওতায় কিন্তু এই পণ্যগুলোর আমাদের এলসি প্রাইস সব কিছু ক্যালকুলেট করে, ডলার প্রাইস এবং ফ্রেট চার্জ ক্যালকুলেট করে, রিফাইনারি খরচ ক্যালকুলেট করে আপনাদের সবার প্রফিট রেখে খুচরা পাইকারি পর্যায়ে কত দাম হবে এই অনুযায়ী কিন্তু একটা রিটেল প্রাইস ডিক্লেয়ার করে। সেখানে যেহেতু সরকার এটা টোটালি নিয়ন্ত্রণ করে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায়, সেখানে যে আপনার থিওরিটিক্যালি তারা করতে পারে কি পণ্যের সরবরাহ কমিয়ে দিয়ে করতে পারে, ওই জায়গাটায় আমাদের কাজ করা দরকার। এবং আমি একটা কাজ করতে চেয়েছিলাম, সেটা আমি সাকসেস হইনি। সেটা হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, SCMS, যেটা করতে চেয়েছিলাম। সেটি হলো যে একটা রিফাইনারিতে কতটুকু পণ্য ঢুকলো, কোন ডিও ব্যবসায়ী এসও ব্যবসায়ী কত ট্রাকে কোন জেলায় নিয়ে যাবে। এটা কিন্তু এসও এবং ডিও যেটা আছে সেটা কিন্তু একটা জেলা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, এবং তারা ওখানে গেছে কিনা ওই পণ্যটা সেটি ওই ডিসি সাহেবের কাছে রিপোর্ট থাকবে, এবং এটা আমরা অনলাইনে এটা সার্ভেলেন্স করতে পারবো। কিন্তু এখানে অনেক চাপ ছিল এবং এটা আমি করতে পারিনি। এটা আসলে বলবো যে এটা মানে আমাদের ব্যর্থতাই বলতে পারেন। কারণ আমরা এটা যদি করতে পারতাম তাহলে কিন্তু এটা আমরা টোটালি আমরা এই পণ্যগুলোর ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং আমাদের ঘাটতি এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতাম। এটা যেমন আমি বললাম যে রিফাইনারিগুলো যারা এখানে বলবো কর্পোরেটগুলো, কিন্তু দেখেন পেঁয়াজের দাম 60 টাকা থেকে 120 টাকা হয়ে যায় এক সপ্তাহের মধ্যে। পেঁয়াজের সাথে তো আপনার যারা পেঁয়াজে ব্যবসা করে, ফড়িয়া বলেন, আড়তদার বলেন, সেখানে ধরেন হাজার হাজার লোক জড়িত। আর কৃষকদের কথা যদি বলেন তাহলে লক্ষ লক্ষ লোক জড়িত। তাহলে পেঁয়াজের বাজার বা হঠাৎ করে মরিচের দাম বেড়ে যাচ্ছে, বা সবজি আজকে 70-80 টাকা, তো সেইখানে মানে আপনি তো এইভাবে সিন্ডিকেট করতে পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে কি, পেঁয়াজ আমাদের আমদানি নির্ভরতা আছে, এই কারণে যদি ইন্ডিয়া থেকে বর্ডার বন্ধ থাকে, ইন্ডিয়ায় যদি বৃষ্টি হয়, ওই আইপি যদি না দেওয়া হয়, তাহলে এখানে তারা এটা সবাই মিলে এটা করছে। তা এই জায়গাগুলোতে করতে গেলে আমাদের আসলে ডাটা দরকার, আমাদের আসলে ইনফরমেশনের ক্ষেত্রে বড় ঘাটতি আছে।
বিবিএস এর ডাটা, কৃষি মন্ত্রণালয়ের ডাটার মধ্যে গরমিল। আমি স্পষ্টভাবে বলি, আলু উৎপাদন ২ বছর আগে দেখানো হয়েছিল ১৫ লক্ষ মেট্রিক টন বেশি উৎপাদন হয়েছে। তাহলে আলুর দাম ২ বছর আগে কেন ৬০ থেকে ৭০ টাকা? ওটা তো হওয়া উচিত ছিল ২০ থেকে ২২ টাকা। আবার এই বছর উৎপাদন বেশি হয়েছে, দেখেন এটা কিন্তু ট্রু। এবং সেই কারণে কিন্তু আজকে ৮ টাকা করেও আপনার হিমাগার থেকে আলু বের হচ্ছে না। অর্থাৎ ৮ টাকা, মানে যেখানে উৎপাদন কস্টের ৩ ভাগের ১ ভাগ। সেখানে আমি মনে করি যে আমাদের ডাটার অনেক গ্যাপ আছে এবং এই অথেন্টিক ডাটা ছাড়া কিন্তু পলিসি মেকাররা পলিসি করতে পারে না। আমার যদি কোনো পণ্যের ঘাটতি থাকে, আমি অবশ্যই প্রপার টাইমে এটা কিন্তু আমার বাইরে থেকে আনতে হবে। এটা না করলে কিন্তু বাজার অস্থির হয়ে যাবে এবং সেটা কিন্তু ঠেকানো যাবে না। আপনার বিপণন কাঠামো নিয়ে কথা বলছিলেন। আপনি ভোক্তার ডিজি কিংবা সাবেক ডিজি কিংবা বর্তমান ক্যাবের সভাপতি হিসেবে বিপণন অধিদপ্তর আছে, তাদের কার্যক্রমটাকে আপনি কিভাবে দেখেছেন বা দেখছেন? এখানে তো আপনারাই আরো মূল্যায়ন করতে পারবেন। এখন এটা তো কারণ অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু শেষমেশ ভোক্তার কাছে জবাবদিহিতা করতে হ্যাঁ, হয়েছে সেই এবং কারণেই তো করতে আমি হচ্ছে। বললাম যে আমি যখন সরকারে ছিলাম তখন দেখেছি যে এই ডিপার্টমেন্টটাই করা হয়েছিল যে মার্কেটিংয়ের জন্য, কৃষি পণ্য মার্কেটিংয়ের জন্য। এবং এখানে একটা বড় আমি দেখি যে ব্যত্যয়, সেটি হলো যে দেখেন কৃষকদের বাজার নামে ঢাকা শহরে কিন্তু আপনার অনেক কি পয়েন্টে অনেকগুলো বাজার করেছে, সেখানে কিন্তু কৃষকরা আসছে না। কেন আসছে না? এবং আমরা এই বাজারগুলোর উদ্বোধনে অনুষ্ঠান দেখেছি, কিন্তু এবং সেখানে আপনি ফাংশনাল এই খুব আমাদের কম। মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে দেখেন একটা কত চমৎকার একটা জায়গা, কি পজিশনে। তা সেইখানে এখানে কিন্তু অনেক কাজ করার আছে। এখন ধরেন যেটি হলো যে আমি সরকারে যখন ছিলাম বা যারা এখন সরকারি চাকরি করে, তারা যদি মনে করে যে চাকরি কেন করি? বেতনের জন্য কাজ করি। কিন্তু মানে ঠিক আছে, অসুবিধা নেই, আমি ৯টা ৫টা অফিস করব। কিন্তু আপনার যে পজিশন আছে সেখানে কিন্তু আউট অফ বক্স অনেক কাজ করা যায়। সেই আউট অফ বক্স কাজটা কি? এই যে কৃষি ডিপার্টমেন্ট বা কৃষি বিপণন অধিদপ্তরকে বললেন, সেখানে আমাদের দেখেন আমাদের পাশাপাশি আরেকটা বিভাগ আছে, সেটি হলো লোকাল গভর্নমেন্টের আপনার সমবায় বিভাগ আছে। সেখানে কিন্তু একটা টোটাল সেটআপ আছে। আমি ওই কৃষকদের কয়টাকে সমবায়ীর মাধ্যমে আনতে পেরেছি। কারণ একজন কৃষক তো ২০ কেজি ৩০ কেজি সে এককভাবে নিয়ে আসতে পারবে না। তো আমি যে এলাকায় আপনার সবজি উৎপাদন হয় সেই এলাকায় বগুড়া বেল্ট বলেন, জয়পুরহাট, পাবনা, আমাদের যদি এদিকে নর্থ বেঙ্গলের অনেকগুলো জেলা থেকে শুরু করে নরসিংদী থেকে শুরু করে, আমি যদি ওই কৃষকদের সংগঠিত করতে পারতাম, তাদের যদি নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকতো এবং একটা মার্কেট প্লেস থাকতো যেটা তারা অলরেডি উদ্বোধন করেছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, তাহলে কিন্তু কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ওই মার্কেটে আসতো। সেখান থেকে খুচরা বাজার এবং আপনি কিন্তু নিজেও ওখান থেকে নিতে পারতেন। তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয়ী মূল্যে পেতেন। সেখানে আমি বলব যে এই জায়গাগুলোতে অনেক কাজ করা আছে। এবং আরেকটা জিনিস দেখেন, আমরা আমাদের যে উৎপাদিত পণ্যের একটা বড় অংশ বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে 20 থেকে 30%, যেমন পেঁয়াজ 30% আপনার পচে যায়। আমরা যদি এইটাকে সংরক্ষণ করতে পারি এবং বিকল্প ব্যবস্থাও করা যায়, যেমন আমি পেঁয়াজ আমরা যেভাবে আমরা বাজার বা আমাদের কিচেনে আমরা খাই, সেটা কি একদম পেঁয়াজটা, এটাকে যদি আমি অন্য ফর্মে নেই, আপনার পেস্ট করা যায়, পাউডার করা যায়, ড্রাই করা যায় এবং বিদেশে কিন্তু এরকম অনিয়ন কিন্তু আপনার ডিফারেন্ট ফর্মে খায়। তাহলে আমাদের যখন মার্চ মাসের সমস্ত পেঁয়াজগুলো যখন হারভেস্ট হয়, তার একটা অংশ যদি আমরা এভাবে সংরক্ষণ করি, যে তাহলে কিন্তু সারা বছর ব্যাপী আমি একটা বাজারটাকে ধরে রাখতে পারি। এটা হয়তো নিম্ন আয়ের মানুষ যেহেতু একটু কস্টিং বেশি হবে, যেহেতু আপনার প্রসেস করা হচ্ছে, কিন্তু উচ্চবিত্তরা কিন্তু এটা কনজিউম করতে পারে। তাহলে কিন্তু আমার বাজারে আপনার এই পেঁয়াজের দামটা, সেক্ষেত্রে তো যোগানের যদি ভারসাম্য থাকে, তখন কিন্তু অতিরিক্ত দাম হওয়ার প্রবণতাটা আপনার কমে সারা যাবে। ওয়ার্ল্ডে দেখবেন যে পিক সিজন আর অফ পিক সিজন বলতে কোনো কথা নেই। যে কোনো পণ্যের দাম কিন্তু সারা বছর মোটামুটি একই মূল্যে থাকে। কিন্তু বাংলাদেশে দেখেন, যখন একটি পণ্য উৎপাদন হয় হারভেস্টিং সিজনে যে পণ্যটার যে দাম, এটি কিন্তু আপনার অফ পিক সিজন যেটাকে বলে, সেই সিজনে কিন্তু আপনার লিন পিরিয়ডে এটা ৩ গুণ ৪ গুণ ৫ গুণ দাম। এবং আমরা এটা ভেবে নিতে এবং মেনে নিতে খুব অভ্যস্ত হয়ে গেছে যে এই সময় দাম বেশি হবে। এখন আপনি যদি মনে করেন যে না কিছু করার নেই, তাহলে তো আর কোনো কথা নেই। এখানে বহু কিছু করার আছে। এই যে আপনার চিলি, আপনার গ্রিন চিলি, সেটি আপনার যে ৪০০ টাকা দাম হয়ে গেল, তা আমরা ৭০০ টাকা যখন পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, একটা সময় ৭০০ টাকা হয়ে গেছিল। তা আমরা কি এই আপনার গ্রিন চিলি পেস্টটা ব্যবহার করতে পারি না? আমাদের একদম কাঁচা মরিচই খেতে হবে। এখন ধরেন আপনি বর্ষার সময় বা যখন বন্যা হয়, তখন তো আপনার এটা অ্যাভেলেবেল না। এবং আমরা সবসময় তো আমি ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এবং ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হলে কি হয় যে আমাদের কোনো সময় তারা বন্ধ করে দিলে আমরা কিন্তু বিপদে পড়ি যাই। আমাদের বাজারটা তাদের তখন কন্ট্রোলের বাইরে চলে যায়। এই কারণে আমি মনে করি যে এইভাবে ভাবা দরকার এবং এইটার জন্য কিন্তু আমাদের
যারা বিনিয়োগকারী, যারা উদ্যোক্তা তাদেরকে বিভিন্ন রকম সাপোর্টও দেওয়া দরকার। যারা এই ধরনের আপনার ইন্ডাস্ট্রি করবে তাদেরকে আমি মনে করি সরকারের অনেক প্রণোদনা বা সাপোর্ট দেওয়া দরকার। আরেকটা বিষয় আমার কাছে খুবই মানে বাংলাদেশে আমি মিলাতে পারি না এটি। আমরা ধরেন চাল উৎপাদনে আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ বলছি। আমরা কিছু সুগন্ধি চাল এক্সপোর্টও করি। কোনো সময় বন্যা বা খরা হলে আপনার কিছু চাল আমাদের ইম্পোর্ট করতে হয় এবং সেটাও কিন্তু নিয়ন্ত্রিত। আমদানি কিন্তু এটা কিন্তু রেস্ট্রিক্টেড। তখন বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের রিকুইজিশনে আমরা কিছু আমদানি করি বা আমাদের সরকারি প্রকিউরমেন্ট যেটা হয় ২০ লক্ষ মেট্রিক টন আমাদের সরকারি কাজে লাগে সেটার জন্য আমাদের গোডাউনের জন্য চাল প্রকিউর করতে হয়। কিন্তু দেখেন দুঃখজনক বোরো ধান যেটা ওঠে সেটা কিন্তু আমাদের টোটাল চাল উৎপাদনের আপনার 50% এর উপরে অলমোস্ট 60% কিন্তু বোরো ধানে আমাদের কাভার করে। অথচ বোরোর ভরা মৌসুমে আপনার চালের দাম বাড়ে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা এই চালটা কৃষকরা তো এটা বাড়াচ্ছে না। এটা হয়ে গেছে কি যে আপনার বড় মিলারদের কাছে চলে গেছে এবং এখানেও আবার কর্পোরেট গ্রুপ ঢুকেছে। অর্থাৎ কর্পোরেট গ্রুপ এই চালটাই একটি সুন্দর প্যাকেটে করে দেখা গেলো ৩০ থেকে ৪০ টাকা অতিরিক্ত দামে বিক্রি করছে। এবং এইসব কারণে কিন্তু আপনার দেখা গেল যে চালের বাজারটা অনিয়ন্ত্রিত। তাহলে সরকারের দায়িত্ব কী? সরকারের দায়িত্ব ছিল এই একজন মিলার সে কতটুকু চাল মজুত করতে পারে তার একটা কিন্তু গোডাউনের বা পারমিশন আছে। সে দেখা গেল বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় এই চালগুলো মজুত করে তারা এখানেও একটা আপনার খেলা আছে যেটা হলো অদৃশ্য হাত দিয়ে আপনার এই জায়গাটা কুষ্টিয়া বেল্ট, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এইসব জায়গায় নওগাঁ, জয়পুরহাট এইসব জায়গার বেল্টের লোকজন ঈশ্বরদীতে তারা এইটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে সরকারের দায়িত্ব কী? অর্থাৎ যদি কেউ এটা বাজার নিয়ন্ত্রণ করে মানে সাধারণ মানুষকে কষ্ট দেয় এবং চালটা কিন্তু আমাদের একদম বেসিক। অর্থাৎ আপনি অন্য কিছু কমাতে পারেন কিন্তু আমাদের তো ভাত খেতে হবে। এই বেসিক জায়গায় এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এটা কিন্তু অনেক ম্যাটার করে কারণ চাল প্রতিদিনই লাগে। সেখানে যদি তার ২ কেজি চাল লাগে সেখানে যদি ২০ ৪০ টাকা তার বেশি দামে কিনতে হয় তাহলে আপনি দেখেন যে তার কত বেশি কম্প্রোমাইজ করতে হচ্ছে। সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের এই জায়গায় নিয়ন্ত্রণটা আনা দরকার। এগুলো ডাটাগুলো আরও মোর আপনার ডিজিটাইজ করা দরকার। কারণ আপনি তো ওয়ান টু ওয়ান গিয়ে পারবেন না। তো সেই জায়গাটায় আমি দেখি যে সরকারের যাদের এই দায়িত্বগুলো আছে সেখানে অনেক ক্ষেত্রে শিথিলতা আমার কাছে মনে হয়। আমরা একদম শেষের দিকে আবার একটু প্রথম দিকে আলোচনার শুরুর দিকের একটু রিপিটেশনের মতো হতে পারে। এই বাজারে যখন বিভিন্ন সংস্থার লোকজন অভিযানে যান, তদারকি করা হয়, বিশেষ করে রমজান এলে দেখা যাবে শুধু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না, বাণিজ্য মন্ত্রণালয়ের উইং আছে, অন্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও যাবেন। সেই ক্ষেত্রে কি এই যে আকস্মিকভাবে যদি অভিযান বেড়ে যায় তখন কি বাজার নিজে কোনো রিয়্যাক্ট করে কিনা, বাজার অস্থির হয়ে যাওয়ার কোনো শঙ্কা তৈরি হয় কিনা? না, প্যানিকটা তো খুব খারাপ। প্যানিকটা খারাপ এবং এরকমও তো কথা আছে যে ২০,০০০ টাকা জরিমানা করেছে ওইটা আবার ভোক্তার উপর থেকে যাবে। তুলতে তো হবে। সেখানে একটু সমন্বয়ের অবশ্যই অভাব আছে। যেহেতু আমি সরকারে থাকতে যেটা বলতে পারিনি, সরকারের বাইরে এসে তো এটা বলতেই পারি আমি যেহেতু এখন ক্যাবের পক্ষ থেকে কথা বলছি। সেখানে আমাদের কিন্তু মন্ত্রণালয়গুলো বা অধিদপ্তর বিভাগগুলো অনেকটাই সাইলো স্টাইলে কাজ করে। আমার কাছে আমি মনে হয় যেন আমাদের মন্ত্রণালয়গুলো মালদ্বীপের মতো ছোট অ্যাটল বলে আরকি, ছোট দ্বীপ বিচ্ছিন্ন। এই দ্বীপগুলোকে তো কানেক্ট করতে হবে। এখন ধরেন কাজগুলো কি? সরকার তো আসলে সরকারি এবং সেটা তো একটা সরকার। সেখানে দেখা গেল যে একটা মন্ত্রণালয় সে তার ডিরেকশনে কাজ করছে, আরেক মন্ত্রণালয় আরেক ডিরেকশনে কাজ করছে, অধিদপ্তরগুলো এরকম কাজ করছে। এবং দেখেন আপনি যখন বেইলি রোডে আপনার ইয়েতে দুর্ঘটনা হলো, ওই আমাদের রেস্টুরেন্টে, তখন এইটার আ রেজাল্টটা কি আসলো? তখন সিটি কর্পোরেশন থেকে আপনার মাথায় লাল কাপড় পরে বিভিন্ন শ্রমিকরা গিয়ে আপনার ধানমন্ডি এলাকায় অনেক পশ রেস্টুরেন্টগুলো সেটা আপনার গ্লাস-টাস ভেঙে চুরে আপনার সমস্ত কিছু বন্ধ করে দিল। আমার প্রশ্নটা হলো এই সিটি কর্পোরেশন কিভাবে তাকে পারমিশন দিল? অথবা আমাদের ফায়ার সেফটি যেটা আছে সে ফায়ার সেফটির পারমিশন তো তারা নিয়েছে। প্রত্যেকটা জায়গায় নেওয়া হয়েছে কিন্তু। তাহলে তখন তারা কেন এটা আপনার নিয়ম ভাঙার ফলে তখন তারা ব্যবস্থা নেয়নি? এখন এগুলো কিন্তু এই যে এইগুলো মানে আপনার একজন ব্যক্তি, একজন ব্যবসায়ী সে এখানে প্রচুর ইনভেস্ট করেছে এবং মানুষ কিন্তু এখন অনেকেই কিন্তু বাইরে খায় এবং এই রেস্টুরেন্টগুলো আপনি যদি ধানমন্ডির রোডগুলো দেখেন, ৭ মসজিদ রোড, আপনি বনানী ১১ নম্বর রোড দেখেন, গুলশানে দেখেন, আমাদের বেইলি রোড দেখেন, খিলগাঁও এলাকাতে দেখেন, আপনার কোনো রেস্টুরেন্টে কিন্তু আপনার প্রায়র বুকিং দিতে হয়। আপনার বুকিং ছাড়া কিন্তু আপনি জায়গা পাবেন না। তাহলে আপনি হঠাৎ করেই এইরকম একটা আঘাত করলে তাহলে তো ব্যবসায়ীরা আপনার পথে বসবে। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা কোঅর্ডিনেশন খুব দরকার। একেক ডিপার্টমেন্ট একেক সময় যাচ্ছে। সেইখানে এই কোঅর্ডিনেশনের গ্যাপটা
কীভাবে দূর করা যায় এটা বোধহয় ভাবা দরকার। এবং আপনি আরেকটা জিনিস দেখেন, বাণিজ্য মন্ত্রণালয় সবসময় যে কাজটা করে, আমাদের যেহেতু কনজিউমারদের ইস্যু আছে, সেখানে তারা চায় যে দ্রব্যমূল্য বা এগুলো একটু নিয়ন্ত্রণে থাকবে বা অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে। কিন্তু আমার উৎপাদিত যেগুলো ইম্পোর্টেড পণ্য, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সেখানে এনবিআর যখন হাই ডিউটি বসায়, সেইটা কিন্তু ট্যাক্সেশন কিন্তু ভোক্তার পকেট থেকে যায়। যেমন আমি চিনির উদাহরণ দিতে পারি। সেখানে ৳৩২ ডিউটি আছে সবকিছু মিলে পার কেজি চিনিতে। এখন সরকারের এনবিআরকে ভাবতে হবে, সে রেভিনিউ কালেকশনের জন্য আমি চিনির উপরে ডিউটি বসায় রেভিনিউ কালেক্ট করব, নাকি আমি ইনকাম ট্যাক্সের আওতা বাড়াবো। এখন প্রবলেমটা হচ্ছে কি, এনবিআর এর টার্গেট অনুযায়ী তাকে ৬ লক্ষ ৭ লক্ষ কোটি টাকার বাজেটের আপনার যোগান দিতে হচ্ছে। কিন্তু এটি যে সাধারণ মানুষের ৳৩২ চিনির জন্য অতিরিক্ত দিতে হচ্ছে, সেই জায়গায় বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে এটা ডিউটি। এবং মজার ব্যাপার দেখেন, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের পণ্য এটি। এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট আপনি ডিক্লেয়ার করেছেন। সেখানে তো টার্গেট হওয়া উচিত না ডিউটি আপনি এখান থেকে আহরণ করবেন। এটাও কিন্তু কন্ট্রাডিক্টরি। তো সেই ক্ষেত্রে আমি বলব যে এই বিষয়গুলো সমন্বয় করা দরকার। এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন এই ট্রেডের বা আপনার ডিউটির অ্যানালাইসিস করার জন্য একমাত্র প্রতিষ্ঠান সরকারের। এবং তারা যে রিপোর্টগুলো দিচ্ছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ইগনোর করা হচ্ছে। তা এই সমন্বয় না হলে কিন্তু আপনার প্রবলেম, আপনার যেটা আছে যে এই আমাদের বাজার ব্যবস্থা বা এই দ্রব্যমূল্য, এটা আসলে সত্যিকার অর্থে সাপ্লাই ডিমান্ড এগুলো কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন হবে বলে মনে হয়। স্যার, আমরা আসলে চাই প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর। তো সেই জায়গা থেকে আসলে বাজার কাজ করুক, আমরা ভোক্তারা সচেতন হোক, আপনাদের যে জনসম্পৃক্ত যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে সত্যিকার অর্থে আসলে জনসম্পৃক্ততা বাড়ুক, বাজারের চাহিদা যোগান তত্ত্বটা ন্যূনতম প্রতিষ্ঠিত হোক। এইসব করতে গিয়ে আপনার দেখা মতে শেষ প্রশ্ন আমরা করতে চাই, আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যাওয়ার আগে এই অধিদপ্তরটাকে কিভাবে দেখেছেন, রেখে আসার পরে এখন কিভাবে দেখছেন? তাদের কার্যক্রমগুলো কি আপনার কাছে কোনো পার্থক্যমূলক কার্যক্রম হচ্ছে কিনা? এটা আমার জন্য কঠিন প্রশ্ন। তারপরে বলি, যেটা হলো যে এই প্রতিষ্ঠানকে আমি ২.৫ বছর ছিলাম। আর আমার যেহেতু আগের অভিজ্ঞতা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ে, আমি দীর্ঘদিন কাজ করেছি এবং আমি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে আমি বেশ কিছুদিন, বিশেষ করে কোভিডকালীন সময়ে আমি আভ্যন্তরীণ বাণিজ্য এবং আমদানির বিষয়টা দেখতাম, যেটার সাথে রিলেটেড ছিল আমাদের টিসিবি এবং আমাদের এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এটা আমার সাথে রিলেটেড ছিল। তো সেখানে আমি যখন ডিজি হিসেবে ওখানে পোস্টিং হলো, তখন আমার কাছে মনে হলো যে এই প্রতিষ্ঠানের কাজ হলো অফিসে বসে থাকা না। এই প্রতিষ্ঠানের কাজ হলো মানুষের কাছে যাওয়া। এবং সেই জন্য আমি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী বেরিয়েছি। সেই যখন ক্রাইসিস হয়েছে আমি সেই টেকনাফ পোর্টে গিয়েছি। আমি পেঁয়াজের ক্রাইসিস হয়েছে, আমি পাবনার আপনার সুজানগর থেকে শুরু করে আমি ফরিদপুরের শালনা উপজেলা সহ অনেক জায়গায় আমি ভিজিট করেছি। অর্থাৎ মানুষের জায়গাগুলো, মানুষের প্রবলেমগুলো আমি অ্যাড্রেস করেছি। এবং সেই জায়গাগুলোতে ওইটা থেকে আমি যেটা মানে আমাদের এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যেটা আছে যে সচেতন করা, এটা একটা বড় ম্যান্ডেট। সেই কারণে আমি প্রচুর সচেতনতামূলক অ্যাক্টিভিটিস করেছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ভক্তদের কাছে রিচ করার চেষ্টা করেছি। এবং আমি এটা বলতেই পারি যে একটা সময় ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি মানে আপনার রিচ, মানে সোশ্যাল মিডিয়ার রিচটা ছিল কিন্তু এই অধিদপ্তরের। এবং মানুষ কিন্তু সবাই দেখতো এবং এটার মাধ্যমে সচেতন হতো। একটা উদাহরণ দিচ্ছি আমি। অনেকেই আমাকে বলছে যে রেস্টুরেন্টে গিয়েছিল, সেখানে অনিয়ম দেখেছে, তখন বলেছে যে আমি কিন্তু ভোক্তা অধিকারে কমপ্লেইন করব। এবং সাথে, সাথে কিন্তু ওখানেই কিন্তু এটা অ্যাড্রেস হয়েছে। এবং আমি আরেকটা জিনিস সেই সময় করেছি, যেটা সিসিএমএস অর্থাৎ কনজিউমার কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট একটা সিস্টেম অ্যাপস আমরা করেছিলাম। এটার জন্য আমরা সেই সময় অ্যাওয়ার্ডেডও হয়েছিলাম। সেই অ্যাপসের মাধ্যমে আপনি যেকোনো জায়গা থেকে আপনি কমপ্লেইন করতে পারেন। এবং ভোক্তা অধিকারে কমপ্লেইন করলে কিন্তু একটা সুবিধাও আছে। যে ফাইনটা হয় তার ২৫% কিন্তু যিনি কমপ্লেইন করেন তিনি পান। এটাকে অনেকটা প্রণোদনা বলতে পারেন। তো এইভাবে একটা প্রতিষ্ঠানকে আমি চেষ্টা করেছি যে পাবলিকের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আমি আসলে শ্রম সচিব হিসেবে আমি ইন্টারিম গভর্নমেন্টের ১ম রেগুলার সচিব হিসেবে আমি যখন পোস্টিং হলো আমাদের ২০২৪ সেপ্টেম্বরের ৮ তারিখে আমি জয়েন করলাম। ভোক্তা অধিকার থেকে চলে আসলাম। তো আমি দেখি আমার ফিরে আসা সেই ডিপার্টমেন্টকে। সেটা আপনারাই মূল্যায়ন করবেন। তবে আমি মনে করি যে এই অধিদপ্তরের কাজটা হলো জনগণের জন্য। অতএব জনগণের কাছে যেতে হবে। জনগণের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে। এর অর্থই না যে ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ নয়। ব্যবসায়ীদেরকে
এখানে সাথে এনগেজ করতে হবে। এবং আপনারা দেখেছেন যে ওই সময় আমরা এফবিসিসিআই যারা ছিলেন, বিশেষ করে তখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন যিনি এই দ্রব্যমূল্য নিয়ে কাজ করতেন। আমরা দোকান মালিক সমিতির হেলাল ভাই সহ আমরা কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস করেছি। অর্থাৎ মানে ব্যবসায়ীদেরকে আমি যদি প্রতিপক্ষ ভাবি তাহলে কিন্তু একটা ডিজাস্টার হবে। আর তার থেকেও বড় বিষয় হলো আমাদের মিডিয়া এনগেজমেন্টটা ছিল অসাধারণ। এবং আমি বলব, এটুকু দাবি নিয়েই বলবো যে মিডিয়া কিন্তু, আমরা মিডিয়ার পিছনে দৌড়াইনি। মিডিয়ায় কিন্তু তাদের নিউজের জন্য আমাদের কাছে আসতো এবং সেখানে শুধু মিডিয়া নয় এবং অনেক ইউটিউবাররা আমাদের এই প্রোগ্রামগুলো আপনার লাইভ টেলিকাস্ট করতো বা ইয়ে করতো। বড় করে ফলো এইটার একটা আমার উদ্দেশ্য ছিল, সেটি হলো যে এভাবে এই অনিয়মগুলো যদি দেখায়, এই যে আপনার তেলাপোকা পড়ে আছে, টয়লেটের মধ্যে আপনার খাবার পড়ে আছে, আপনার মিষ্টির দোকানে যেভাবে আপনার ইঁদুর পড়ে আছে, বা এই জিনিসগুলো যখন মানুষ দেখবে তখন কিন্তু মানুষের ওই সচেতনতা হবে এবং একটা ওই যারা এই অনিয়ম করছে তাদের উপর একটা কিন্তু বার্ডেন বা একটা প্রেশার তৈরি হবে। সেই জিনিসটাই করেছে। এখন কীভাবে চলছে সেটা আপনারাই মূল্যায়ন করবেন। এই বিষয়ে আমার আসলে ঠিক ওইভাবে মন্তব্য নেই। তবে আমি ক্যাবের পক্ষ থেকে আমি ভোক্তাদের, যেহেতু এখন আমি ওপেন, আমি সরকারের কোনো সীমাবদ্ধতা নেই। অনেক সময় সরকারের মধ্যে থাকা অবস্থায় যেটি আছে আইনের কিছু বিষয় থাকে বা কথা বলার ক্ষেত্রেও অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। এখন তো আমি মুক্ত মানুষ এবং মুক্তভাবেই ভোক্তাদের যে ভয়েস সেটা আমি রেজ করব, সেটা যে কোনো বিষয় হোক। আমরা সেটা চাই এবং আপনাদের সাথে সাধারণ মানুষ আসুক, বাজার, পণ্য সরবরাহ এই সবগুলো একসুতা গাঁথুক এবং মূল্য যেটা নির্ধারণ কখনো যেন অযৌক্তিক শব্দটা না আসে, এই প্রত্যাশা আমাদের সময়ের আলাপে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এমন একটা ওপেন কথা বলার জন্য একটা সময়ের আলাপের মাধ্যমে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনাদের কর্তৃপক্ষ সহ এবং যারা দর্শক এটা দেখছেন সেখানে আমি তাদেরকেও ক্যাবের পক্ষ থেকে আগাম অভিনন্দন জানাচ্ছি যে আমাদের সাথে আসুন, আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করি, এই প্রত্যাশা রেখে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম নিত্যপণ্যের বাজার, ভোগ্যপণ্যের বাজার, এই বাজার নিয়ে আসলে কিভাবে দাম নিয়ন্ত্রণ হয়, কারসাজি হয় কিনা, এবং যে সরকারি সংস্থাগুলো আছে তাদের যে অভিযান, সেই অভিযান কি আসলে জরিমানা নির্ভর নাকি সচেতনতা বৃদ্ধি। তো যেভাবেই হোক মানুষের আসলে ভোক্তা ভোক্তা যদি নিজে সচেতন না হয় তাহলে বাজার নিয়ন্ত্রণ করা আসলে খুব কঠিন। ব্যবসায়ী একজন ভোক্তা, ভোক্তা নিজেও একজন ভোক্তা, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ই ভোক্তা। সেই জায়গা থেকে সচেতনতাটা বাড়ুক। আমদানি পণ্যের যে যোগান, সেই যোগানটা বাজার পর্যন্ত পৌঁছে যাক। দেশে উৎপাদিত পণ্যের যোগানটা নির্বিঘ্নে ভোক্তার কাছে পৌঁছে যাক, এই প্রত্যাশায় শেষ করছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে। সঙ্গে থাকুন সময়ের।